হ্যালো স্টুডেন্ট, আজকে আমাদের রুটিন অনুযায়ী এখন রাষ্ট্রবিজ্ঞানের বড় প্রশ্নর ক্লাস আছে। আর আমরা 3 নম্বর অধ্যায় থেকে আজকে এই প্রশ্নটা পড়ব। তোমাদের 3 নম্বর অধ্যায়ের যে সাজেশান দিয়েছিলাম সেখান থেকে একটা প্রশ্নই বাকি ছিল, সেই প্রশ্নটা আজকে আলোচনা করে দেব। প্রশ্নটা দেখো, জাতীয় জনসমাজের সংজ্ঞা দাও আর জাতীয় জনসমাজের প্রধান উপাদানগুলি আলোচনা করো। এই প্রশ্নর নোটটা আজকে আমি তোমাদের দেব, আর এইটা ইউটিউবে সবাই দেখতে পাবে। আর এর থেকে তোমরা ধারণা পাবে যারা অনলাইন ক্লাস করছো না, যে নোটের কোয়ালিটিটা কীরকম আর কত সহজে মুখস্থ করা যাবে, কীরকমভাবে ঠিকঠাক লিখলে ভালো নাম্বার পাওয়া যায়। ঠিক আছে, চলো আলোচনাটা স্টার্ট করছি, দেখে নাও। দেখো, বলছে জাতীয় জনসমাজের সংজ্ঞা দাও আর জাতীয় জনসমাজের প্রধান উপাদানগুলি আলোচনা করো। যে কোনো জাতির কাছে জাতীয়তাবাদ একটি আদর্শ। লয়েড বলেছেন জাতীয়তাবাদ আধুনিক সমাজের ধর্ম। ভালো করে বুঝবে, বলছে যে কোনো জাতির কাছে জাতীয়তাবাদ একটি আদর্শ। লয়েড বলেছেন, লয়েড একজন রাষ্ট্রবিজ্ঞানী, লয়েড বলেছেন জাতীয়তাবাদ হলো আধুনিক সমাজের ধর্ম। এই জাতীয়তাবাদের স্বরূপ উপলব্ধি করতে হলে জাতীয় জনসমাজ সম্পর্কে ধারণা ব্যাখ্যা করা প্রয়োজন। তাহলে কি, এই জাতীয়তাবাদ সম্পর্কে জানতে গেলে জাতীয় জনসমাজ সম্পর্কে ধারণা ব্যাখ্যা করা প্রয়োজন। এবারে দেখো, জাতীয় জনসমাজ কাকে বলে তা ব্যাখ্যা করতে গেলে জনসমাজ কাকে বলে তা ব্যাখ্যা করা প্রয়োজন। এবার কি বলছে, জাতীয় জনসমাজ কাকে বলে তা ব্যাখ্যা করতে গেলে জনসমাজ কাকে বলে তা ব্যাখ্যা করা প্রয়োজন। রাষ্ট্রবিজ্ঞানী বার্জেস বলেছেন জনসমাজ হলো সেই জনসমষ্টি, জনসমাজ হলো সেই জনসমষ্টি যারা একই ভূখণ্ডে বসবাস করে, যাদের ভাষা, সাহিত্য, ইতিহাস, আচার আচরণ অভিন্ন এবং যাদের মধ্যে অধিকার বোধ ও অভাব অভিযোগের মিল পাওয়া যায়। অধিকার বোধ এবং অভাব অভিযোগের মিল পাওয়া যায়, এটা কি বললাম, জনসমাজ। ঠিক আছে, তারপরে দেখো, এই জনসমাজের মধ্যে যদি রাজনৈতিক চেতনা জাগে তাহলে তাদের বলা হয় জাতীয় জনসমাজ। জাতীয় জনসমাজ বলতে এমন এক ঐক্যবদ্ধ জনসমাজকে বোঝায় যা অপর জনসমাজ থেকে সম্পূর্ণ স্বতন্ত্র মনে করে, অপর জনসমাজ থেকে সম্পূর্ণ স্বতন্ত্র মনে করে। লর্ড ব্রাইস বলেছেন জাতীয় জাতীয় জনসমাজ হলো ভাষা, সাহিত্য, ধ্যান ধারণা প্রভৃতির বন্ধনে আবদ্ধ এমন এক জনসমষ্টি যা অন্য জনসমষ্টি থেকে নিজেদেরকে পৃথক মনে করে, যা অন্য জনসমষ্টি থেকে নিজেদেরকে পৃথক মনে করে। এবারে দেখো, উদাহরণস্বরূপ বলা যায় পূর্ব পাকিস্তানের মানুষের মধ্যে ভাষা ও আচার আচরণের মিল ছিল, ভাষা এবং আচার আচরণের মিল ছিল, তাই তারা একটি জনসমাজ ছিল। তারপরে দেখো, তাই তারা একটি জনসমাজ ছিল। পরে তাদের মধ্যে রাজনৈতিক চেতনা জাগলে তারা পাকিস্তানের মানুষদের থেকে পৃথক ভাবতে শেখে এবং স্বাধীন রাষ্ট্র গঠনের ইচ্ছা জাগে, তখন তারা জাতীয় জনসমাজে পরিণত হয়। এখানে এটা নোট করে যে দিয়েছি, এটা তোমাদের বোঝার জন্য, এটা লিখতে হবে না তোমাদের নোটে, এটা ভালো করে বুঝবে যে মানুষের মধ্যে ঐক্যবোধ জন্মালে কি হবে, জনসমাজ তৈরি হবে। এই জনসমাজের মধ্যে যখন রাজনৈতিক চেতনা আসবে তখন জাতীয় জনসমাজ তৈরি হবে। যেমন পূর্ব পাকিস্তানের মানুষের মধ্যে ঐক্যবোধ জন্মালো, তখন জনসমাজ হলো। এই তাদের মধ্যে যখন রাজনৈতিক চেতনা জন্মালো তখন তারা বাংলাদেশ নামে একটা স্বাধীন রাষ্ট্র গঠন করলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে জনসমাজটা কী জিনিস, যে মানুষের মধ্যে, আর জাতীয় জনসমাজটা কী জিনিস। জনসমাজ কি, মানুষের মধ্যে একটা ঐক্যভাব সৃষ্টি হবে এবং তাদের মধ্যে যখন রাজনৈতিক চেতনা আসবে তখন জাতীয় জনসমাজ তৈরি হবে। এবারে দেখো, জাতীয় জনসমাজের উপাদান। যে সমস্ত গুরুত্বপূর্ণ উপাদান জাতীয় জনসমাজ গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাদের দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বাহ্যিক উপাদান বা বস্তুগত উপাদান, আরেকটা হচ্ছে কি ভাবগত উপাদান। এবারে প্রথমে দেখো, বাহ্যিক বা বস্তুগত উপাদান। তোমরা লিখবে যে বস্তুগত উপাদানগুলি নিম্নে আলোচিত হলো বলে 1 নম্বর ক খ বলে পয়েন্ট করবে। ক হচ্ছে ভৌগোলিক ঐক্য। ঠিক আছে, ভৌগোলিক ঐক্য কি বলা হচ্ছে দেখো এখানে, এই পয়েন্টটার মধ্যে কোনো একটি নির্দিষ্ট
ভৌগোলিক এলাকায় কোনো জনসমষ্টি দীর্ঘকাল একত্রে বসবাস করলে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে এবং এবং এক গভীর একাত্মবোধ জন্ম নেয়। তাদের মধ্যে একটা একাত্মবোধ সৃষ্টি হয়। অবশ্য ভৌগোলিক একতা ছাড়াও জাতীয় জনসমাজ গড়ে ওঠে। উদাহরণ হিসাবে ইহুদিদের দ্বারা গঠিত ইসরায়েল রাষ্ট্রের কথা বলা যায়। এটা ছিল ভৌগোলিক ঐক্য পয়েন্টটা। তারপরের পয়েন্ট দেখো, খ অর্থাৎ 2 নম্বর পয়েন্ট দেখো, বংশগত ঐক্য। এখানে কি বলা হচ্ছে দেখো, যখন কোনো জনসমাজের অন্তর্গত ব্যক্তিরা মনে করে যে তারা একই কুল বা বংশ থেকে সৃষ্টি, তাদের ধমনীতে একই রক্ত প্রবাহিত হচ্ছে, তখন স্বাভাবিকভাবে তাদের মধ্যে একটা একাত্মবোধ গড়ে ওঠে। যেমন হিটলার প্রচার করেছিলেন যে তারা খাঁটি আর্য জাতির বংশধর। অবশ্য ব্রিটিশ মার্কিন ও ভারতীয়দের মতো জাতিগুলির কোনো বংশগত ঐক্য নেই। পরের পয়েন্ট দেখো, ভাষাগত ঐক্য। এখানে কি বলা হচ্ছে দেখো, কোনো দেশের মধ্যে একটা সাধারণ ভাষা প্রচলিত থাকলে জনগণের মধ্যে ভাবের আদান প্রদান সহজ হয় এবং ওই ভাষা জাতির ঐক্য সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রামসে মুর এর মতে জাতীয় জনসমাজ গঠনের ক্ষেত্রে বংশগত ঐক্যের অপেক্ষায় ভাষাগত ঐক্য অধিক গুরুত্বপূর্ণ। রামসে মুর হচ্ছে একজন বিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানী। তিনি বলেছেন জাতীয় জনসমাজ গঠনের ক্ষেত্রে বংশগত ঐক্যের থেকে ভাষাগত ঐক্য বেশি গুরুত্বপূর্ণ। অবশ্য পৃথিবীতে বহু ভাষাভাষী জনগোষ্ঠীকে নিয়ে জাতীয় জনসমাজ গঠিত হওয়ার দৃষ্টান্ত রয়েছে। তারপরে পয়েন্ট দেখো, ধর্মগত ঐক্য। এখানে কি বলা হচ্ছে দেখো, ধর্মগত ঐক্য। একই ধর্মের মানুষের মধ্যে সহজে ঐক্য গড়ে উঠতে পারে। যেমন ধর্মের ভিত্তিতে মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে পাকিস্তান রাষ্ট্র গঠন করেছে, কিন্তু এই উপাদান অপরিহার্য নয়। যেমন একই ধর্মের মানুষ হলেও পাকিস্তান ও বাংলাদেশ পৃথক জাতিরূপে গড়ে উঠেছে। পরের পয়েন্ট দেখো, রাষ্ট্রনৈতিক ঐক্য। দীর্ঘকালব্যাপী কোনো জনসমষ্টি একই সরকারের অধীনে থাকলে তাদের মধ্যে স্বাভাবিকভাবে ঐক্যবোধ সৃষ্টি হয়। উদাহরণ হিসাবে ব্রিটিশ শাসনাধীনে থাকা ভারতবর্ষের কথা বলা যায়, তবে এই উপাদানও সর্বাংশে সত্য নয়। এবারে আমাদের দেখো আরেকটা যে মেন পয়েন্ট ছিল, ভাবগত উপাদান। এইটা এবারে দেখো, জাতীয় জনসমাজ গঠনের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান হলো ভাবগত উপাদান। রাষ্ট্রবিজ্ঞানী রেনা বলেছেন জাতীয় জনসমাজের ধারণা মূলত ভাবগত। যদি কোনো জনসমষ্টি বিশ্বাস করে যে তাদের মধ্যে যতই ভাষাগত বা ধর্মগত পার্থক্য থাকুক না কেন, তথাপি তারা ঐক্যবদ্ধ। বলছে ভাষাগত বা ধর্মগত পার্থক্য থাকুক না কেন, তথাপি তারা ঐক্যবদ্ধ। এই চেতনা ও মনোভাব তাদের জাতীয় জনসমাজে পরিণত করে। এবারে দেখো মূল্যায়ন। ঠিক আছে, মূল্যায়ন কি বলা হচ্ছে দেখো, সুতরাং দেখা যাচ্ছে জাতীয় জনসমাজ গঠনে বাহ্যিক ও ভাবগত উপাদান কাজ করছে। তবে তার মধ্যে বলছে দেখো দুটো উপাদান, বাহ্যিক আর একটা হচ্ছে ভাবগত উপাদান কাজ করছে। তবে তার মধ্যে ভাবগত উপাদান সবথেকে গুরুত্বপূর্ণ। ভাষা ও ধর্মের পার্থক্য বড় কথা নয়, দেশপ্রেম বা জাতিপ্রেম হলো বড় কথা। সেই কারণে অধ্যাপক গেটেল বলেছেন আধুনিক রাষ্ট্রের ঐক্যের ভিত্তি হলো মানসিক। ঠিক আছে, এই ছিল আজকে ক্লাসটা। তোমাদের যদি কোনো পয়েন্ট কোথাও বুঝতে অসুবিধে থাকে তাহলে তোমরা আমায় হোয়াটসঅ্যাপে SMS করে বা ফোন করে জিজ্ঞাসা করতে পারো। তোমরা যারা আমার কাছে অনলাইন ক্লাস নিচ্ছ তাদের কথা বলছি। আর ইউটিউবে যারা ভিডিওটা দেখছো তাদের বলবো যে এরকম ধরনের প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য, অর্থাৎ আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য তোমরা অনলাইন ক্লাস চলছে সেটায় অ্যাডমিশান নিতে পারো। আমার সাথে এই নাম্বারটায় যোগাযোগ করবে 9123005218। ডেসক্রিপশান বক্সেও নাম্বারটা দিয়ে দেবো, আরেকবার বলে দিচ্ছি 9123005218। আর তোমাদের যদি অ্যাডমিশন নিতে চাও তাহলে অ্যাডমিশন নিতে পারো। সপ্তাহে 2টো করে ক্লাস পাবে, তার জন্য মাসে তোমাদের মাত্র 100 টাকা করে
পে করতে হবে, অর্থাৎ 100 টাকা ফিস দিতে হবে। সপ্তাহে 2টো করে ক্লাস পাবে, এরকম ক্লাস পাবে। আর সেক্ষেত্রে তোমাদের যেগুলো পরীক্ষায় আসবে, যেসব কোশ্চেন, ছোট প্রশ্ন, বড় প্রশ্ন, সমস্ত কিছু টোটালি কমপ্লিট করে দেওয়া হবে।